এখন আমি এখন খেলতেছি যখন বলতেছি আমাদের বাংলাদেশের গর্ব, দেশের গর্ব, বাড়ির গর্ব, এলাকার গর্ব, কিন্তু যখন সেটা আসতেছে যে না আমার ছেলের বউ আমি করব, তখন না, খেলা যাবে না। ফিটনেসের প্রতি একটা বিশেষ ধরনের একটা যত্ন অন্যরকম থাকে, কারণ আমরা সবাই জানি যদি এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার হয়, সো আমাদের এই দিকটা অবশ্যই অনেক বেশি 110% ফোকাস করতে হবে। বিয়ের পরেও আপনার এই প্যাশনটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পার্টনার চুজটা অনেক বেশি বড় হয়ে দাঁড়ায়, কারণ আমাদের তো আসলে হারানোর কিচ্ছু নাই, আমাদের পাওয়ার অনেক কিছু আছে। ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসতাম এবং অনেক বেশি এনজয় এখনো করি। যখন আমরা ওই ম্যাচে রান করি, আমি হাইস্ট রান, তো আউট হয়ে যাওয়ার পরে আমি আর পরের খেলাটুকু দেখার মতো শক্তি আমার ছিল না। আমরা যে কিছু অ্যাচিভ করেছি তখনও আমরা এরকম ফিল করি নাই যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। বাছাইকৃত গ্রেড এ নারকেল থেকে তৈরি ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ওয়েলকাম টু ডাবর নারকেল তেল প্রেজেন্টস শি এমন একটা পডকাস্ট যেখানে আমরা সেলিব্রেট করি নারীদেরকে, উইমেনহুড, ফেমিনিনিটি, এবং এমন নারীদেরকে আমরা সেলিব্রেট করি, এমন নারীদেরকে আমরা নিয়ে আসি যারা আসলে তাদের দৈনন্দিন জীবনে দে হ্যাভ ব্রোকেন অল দ্য স্টেরিওটাইপস, দে হ্যাভ মেড অ্যান্ড পেভড দেয়ার ওন ওয়ে, এবং তারা যত রকমের বাধ্যবাধকতা আছে সব কিছুকে পেরিয়ে আসলে নিজেদের অবস্থান এবং নিজেদের জায়গাটা, সেটা তাদের পার্সোনাল লাইফে হোক, প্রফেশনালি হোক, তারা তৈরি করে। এবং আজকে আই এম প্রিটি শিওর বাংলাদেশের অডিয়েন্স উড বি ভেরি মাচ হ্যাপি টু সি দ্য গেস্ট দ্যাট আই হ্যাভ উইথ মি হিয়ার অ্যাট দ্য স্টুডিও। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আই এম সো হ্যাপি যে আপনি আমাদের সাথে এসেছেন এখানে। ইট ফিলস লাইক অ্যান অনার, অ্যান্ড লাইক উই অ্যাজ বাংলাদেশিজ উই আর সো প্রাউড অফ ইউ অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো লেটস স্টার্ট। আমরা আসলে মেইন আলোচনায় চলে আসি, গল্পে চলে আসি। ছোটবেলার কথাটা আসলে জানতে চাই যে ক্রিকেটের প্রতি আপনার যে ভালোবাসা, ওয়েন ডিড দ্যাট স্টার্ট? আমার বয়স যখন 2, এটা শুনতে আসলে অনেকে অবাক হন যে 2 বছর বয়সে মানুষ কীভাবে ক্রিকেট খেলে। অ্যাকচুয়ালি যখন থেকে আমি দাঁড়াতে শিখি, আমার কাছে মনে হয় আমার মা বাবা যেটা আমার কাছে বলে যে আমি যখন থেকে দাঁড়ানো শিখি এবং বুঝতে শিখি যে না কোনো কিছু নিয়ে একটা খেলতে হবে, তখন থেকে আসলে ক্রিকেট খেলা আমার শুরু। কারণ আমি একটা ক্রিকেটীয় পরিবেশে বড় হয়েছে এবং আমার বড় ভাইয়া ক্রিকেট খেলতেন রেগুলার বেসিস তখন, এবং আমার কাজিনরা খেলতেন, তো বাড়ির উঠোনে হচ্ছে তারা ক্রিকেট খেলতো। তো দেখা যাচ্ছে যে অন্য মেয়েরা যখন পুতুল খেলতো বা ডিফারেন্ট কোনো খেলা খেলতো হাঁড়ি পাতিল দিয়ে, তো তখন আমি ওটার প্রতি অ্যাট্রাকশন আমার আসেনি, আমার এসেছে ক্রিকেটে। সো তখন থেকে আসলে স্টার্ট। দ্যাট ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। মানে 2 বছর বয়স থেকে, দিস ইজ মেবি দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম অলসো হিয়ারিং যে একজন প্লেয়ার হ্যাজ স্টার্টেড অ্যাট দ্য এজ অফ 2। ভেরি ফ্যাসিনেটিং। যদি বলি যে আপনার একটু আমরা ট্র্যাক ব্যাক করি, হ্যাঁ, 2018 সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতার যে অনুভূতিটা ছিল, লাইক উই নো দ্যাট উই লাভড ইট। অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ সামবডি হু ওয়াজ অন দ্যাট ফিল্ড, হু ওয়াজ পারফর্মিং, আপনার অনুভূতিটা কেমন ছিল? ওটা অনেক ডিফারেন্ট ছিল, এবং তখন বলবো যে ছোটও ছিলাম, অত বেশি বলবো যে ম্যাচুরিটি ছিল না, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাট ফাইনাল খেলেছি তেমন কোনো ওরকম প্রেশার ক্রিয়েট হয় নাই, কারণ তখন সিনিয়র প্লেয়াররা ছিল টিমে, তো তাদের ভিতরে একটা ভালো জিনিস ছিল যে পজিটিভিটি, যে ফাইনালের দিন যখন আমাদের ক্যাপ্টেন ছিলেন তখন সালমা আপু বললো আমাদের তো আসলে হারানোর কিচ্ছু নাই, আমাদের পাওয়ার অনেক কিছু আছে, যদি আমরা ন্যাচারাল আমাদের খেলাটা খেলতে পারি হবে। এবং তখন অত বেশি প্রেশার না থাকার একটা রিজন ছিল যে ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসতাম এবং অনেক বেশি এনজয় এখনও করি, বাট তখন জিনিসটা ছিল ডিফারেন্ট, এত প্রেশার ছাড়া খেলতাম। তো যখন আমরা ওই ম্যাচে রান করি, আমি হাইস্ট রান, তো আউট হয়ে যাওয়ার পরে আমি আর পরের খেলাটুকু দেখার মতো শক্তি আমার ছিল না লাস্ট পর্যন্ত। তো শেষে যখন আমরা মানে উইন করি, তখন বলবো এক্সপিরিয়েন্সটা ছিল অন্যরকম, ডিফারেন্ট অন্য কিছু, যে আমরা যে কিছু অ্যাচিভ করেছি তখনও আমরা এরকম ফিল করি নাই যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু যখন আমরা বাংলাদেশে আসি, তখন মানুষের আসলে ইন্টারেস্টটা দেখে বা অন্যান্য মানুষরা যেভাবে আসলে উইমেন ক্রিকেটটাকে প্রেস করছিল, সবাই সেলিব্রেট করছিল, তখন আমাদের কাছে ফিল যে না, স্পেশালি আমার কাছে ফিল হচ্ছে না, কিছু একটা করতে পেরেছে হয়তো বা উইমেন ক্রিকেটের জন্য আর বাংলাদেশ ক্রিকেটের জন্য। অ্যামেজিং। আচ্ছা, ড্রেসিং রুমে তো দেয়ার মাস্ট বি আ লট অফ স্টোরিজ, রাইট? সো এমন কোনো কি স্টোরি আছে যেটা লাইক ড্রেসিং রুমে ইট হ্যাপেন, অথবা আউটসাইড অফ দ্য ড্রেসিং রুম যেটা মনে পড়ে? ফানি বিষয় ছিল কি, যে আমরা যখন মানে ফাইনাল জেতার পরে লাস্ট মোমেন্টে মানুষজন চলে আসে মাঠের ভিতরে, তো আমরা কে কোথায় যাবো আসলে খুঁজে পাচ্ছিলাম না, এটা একটা বিষয়। আর হচ্ছে বাইরের লোকজন, লাইক আমি বলবো যে স্পেশালি থ্যাঙ্কস টু মালয়েশিয়ান যত আমাদের বলবো যে ভাইয়ারা আছে, বোনেরা আছে ওখানে, যারা কাজে যান এবং যারা থাকেন ওই জায়গায়, প্রচণ্ড মানুষ হয়েছিল বাংলাদেশে, স্পেশালি এত পরিমাণ দর্শক হয়েছিল, এবং ওরা আসার পরে আসলে কে কাকে আসলে মানে এমন সেলিব্রেশন চলতেছিল, কে কাকে
একজনটাকে আমরা দেখতেছি ধরতেছি মানে কোনো মানে একদম ছিল না, হুঁশ ছিল না কারো। ড্রেসিং রুমে আসার পর দেখা যাচ্ছে একজনের হচ্ছে সানগ্লাস নাই, একজনের হচ্ছে জুতা একটা, এরকম অবস্থা ছিল। সো এটা অনেক বেশি একটা ফান আমার কাছে মনে হয় মোমেন্ট ছিল আমাদের জন্য। আচ্ছা, অ্যান্ড ইউজুয়ালি যখন ম্যাচ থাকে না তখন আসলে কি করা হয়, মানে লেজার টাইম কিভাবে স্পেন্ড করা হয়? লেজার টাইম তো অনেক বেশি কম পাওয়া যায় আমাদের, বাট যখনই আমি মনে হয় যে একটু সময় পাই তখন ফ্যামিলির কাছে চলে যাই। কারণ খুব অল্প বয়স থেকে ক্রিকেট খেলা যেহেতু শুরু করেছি, বাসার বাইরে বেশিরভাগ সময় থাকা হয়, যার কারণে দেখা যাচ্ছে একটু অল্প সময় না আমরা ফ্যামিলি সিক বেশি হই, হোম সিক ফ্যামিলি সিক। আমি মনে করি ফ্যামিলি সিক, কারণ ফ্যামিলি যেখানে হোম আসলে সেখানেই আমরা ফিল করি। সো সাথে সাথে স্ট্রেট হয়ে আসলে মা বাবার কাছে চলে যাই, তাদের সাথে টাইম স্পেন্ড করি। আমার কাছে মনে হয় ওটা সব থেকে বেস্ট টাইম। রাইট, দেখা যায় না যে আমরা দেখা যায় মানে এক একজনের তো ব্যস্ততার জায়গাটা এক এক রকম, যেমন অ্যাজ আ প্লেয়ার অ্যান্ড স্পেশালি সামবডি হু ইজ আ ফিমেল প্লেয়ার, রাইট? সো আমাদের ফিমেলদের তো উই নিড টু টেক কেয়ার অফ আ লট অফ থিংস, মেল ফিমেল রিগার্ডলেস, মেয়েদের আসলে অনেক বিষয়পত্র আছে যেগুলো নিজেদের খেয়াল রাখতে হয়। সো ওয়েন ইট কামস টু ইয়োর সেলফ, সেটা আমরা ফিজিক্যাল হেলথ বলি, মেন্টাল হেলথ বলি, এই যত্নটা আসলে কিভাবে করে নেওয়া হয়? প্রথমত দেখেন, প্রথম দিকে হয়তো বা এতটা বেশি কেয়ারফুল ছিলাম না, বলবো যে ফিজিক্যাল দিক থেকে এবং মেন্টাল দিক থেকে। আমরা শুধু তখন খেলে গিয়েছি। তো তখন এই জিনিসটা যখন আস্তে আস্তে আমরা একটু ম্যাচিউর হলাম, তখন ফিল হলো যে না, এটা আমাদের জন্য অনেক কঠিন, কারণ আমাদের স্ট্রাগলগুলো ডিফারেন্ট। কারণ অ্যাজ এ উইমেন প্লেয়ার দেখবেন যে ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা অন্য অ্যাথলেটিক্স যে যারা করে তাদের বলেন, আমাদের স্টোরিগুলো ডিফারেন্ট এবং অনেক বেশি স্ট্রাগলিং আমাদের ওই পার্টটা থাকে। সো ওইখান থেকে একটা প্লেয়ার যখন সাকসেস হয়, তখন দেখা যাচ্ছে মেন্টাল পার্টটা এমনিতেও আমার মনে হয় যে স্মুথ হয়ে যায়। কারণ প্রথম দিকে আমরা যত বিভিন্ন ধরনের বলো ট্রাভেল মানুষের কাছ থেকে ফিল করি, প্রথম থেকেই হয় সেটা। এটা অনেক মেন্টালি অনেক বেশি টাফ করে দেয় আমাদেরকে। পরবর্তীতে যখন আমরা সাকসেসের চেহারা দেখি, তখন আমাদের কাছে তখন ওই ফিলিংসটা কমে আসে। আর ফিজিক্যালি দেখেন অ্যাজ এ প্লেয়ার দেখা যাচ্ছে আমরা সবসময় ফিটনেসের প্রতি একটা বিশেষ ধরনের একটা যত্ন অন্যরকম থাকে, কারণ আমরা সবাই জানি যদি এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার হয়, সো আমাদের এই দিকটা অবশ্যই অনেক বেশি 110% ফোকাস করতে হবে। রাইট, মেক সেন্স। আর হচ্ছে অ্যাজ আ পার্সন, when we are talking about marriage বা পার্টনারশিপের কথা যখন বলি, তখন ওই জায়গাটাতে অ্যাজ আ প্লেয়ার ইভেন পার্টনার চুজিংয়ের ব্যাপারটা আসলে কতটা ইম্পর্টেন্ট টু ইউ পার্সোনালি? অনেক অনেক বেশি, কারণ এটা আসলে ফুল হোল লাইফের জন্য আপনি চুজ করতেছেন, এক। আর সেকেন্ড হচ্ছে আমরা যারা প্রফেশনালি ক্রিকেট খেলি বা অন্য স্পোর্টসের সাথে জড়িত, যতই আমরা বলি না কেন, যখনই আমরা একটা বাসার বউ হইতে চাই, তখন কি হয়, সবাই কিন্তু যখন আমি এখন খেলতেছি তখন বলতেছে আমাদের বাংলাদেশের গর্ব, দেশের গর্ব, বাড়ির গর্ব, এলাকার গর্ব। কিন্তু যখন সেটা আসতেছে যে না আমার ছেলের বউ আমি করব, তখন না, খেলা যাবে না, সেই জিনিসটা আসে। সো ওই দিক থেকে অবশ্যই পার্টনারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার যদি বিয়ের পরেও আপনার এই প্যাশনটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই পার্টনার চুজটা অনেক বেশি বড় হয়ে দাঁড়ায়। কারণ যদি আপনার পার্টনার থাকে এরকম যে না আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, ইন লস যারা আছেন তারা যদি আপনাকে সাপোর্ট করছেন, তখনই। কারণ এখন এরকম হয় কি যে আমি একটা ক্যারিয়ার আমাকে এই পর্যন্ত এত কষ্ট করে আমি আনলাম বা বিল্ড আপ করলাম, সো বিয়ের পরে আমাকে দেখা যাচ্ছে যে আমি দেখতেছি আমার এন্ড অফ মাই ক্যারিয়ার, বিকজ অফ আমি কোনো সাপোর্ট পাচ্ছি না আমার ইন লস হাউস থেকে। সো তখন একটা মেয়ের আসলে বলবো যে হওয়ার যে কিছু স্বপ্ন, যা আমি কিছু হইতে চাই, আরও 2 বছর পরে হয়তো এটা আমি অ্যাচিভ করতে পারবো, তখন আর সেটা হয়ে ওঠে না। সো এদিক থেকে আমি বলবো প্রত্যেকে যারা আছেন স্পোর্টসের সাথে রিলেটেড, অবশ্যই চুজ পার্টনার ওয়াইজলি। I feel like it's not only sports, Apu. I feel like যে any career path হোক বা somebody who has some voice or something, সবারই আসলে, even if you're not a career person, তারপরে পার্টনার চুজিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কার সাথে কোন ফ্যামিলিতে যাচ্ছেন, বিকজ আমাদের এখানে তো স্পেশালি সাউথ এশিয়ান দেশগুলোতে, সাবকন্টিনেন্টে যেটা হয় যে উই ডোন্ট ম্যারি দ্য পার্সন, উই ম্যারি দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট যাই হোক আপু, উইল গেট ইনটু মোর কনভারসেশন, আমরা আরও অনেক আড্ডা দিব, বাট লেটস গেট টু আওয়ার সেকেন্ড সেগমেন্ট। নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেড এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। So Dabur Presents Sheer এখন খুবই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। অফকোর্স ইউ গাইজ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এখানে জুসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। সো ইটস আওয়ার গেম সেগমেন্ট। But firstly, before going to the game, I want to say that whatever I'm wearing right now, our water partner is Rice, and you guys can go and check out their locations. They have amazing collections for both men and women. I love their t-shirts personally. Jai Hok, let's get to the main thing, that is the game. So, Apu, are you ready?
কিসের জন্য রেডি আগে সেটা বলি। সো আমরা একটা গেম খেলবো, সেটা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে দ্যাট উই হ্যাভ লাইক আ ফিউ শর্টস, এন একটা জুস আছে, হ্যাঁ, আর ওই পাশে একটা পাজল রাখা আছে। সো যেটা করতে হবে মাল্টিটাস্কিং, ওকে। সো আই এম গানা আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন্স, যেগুলো আমরা এর আগে হচ্ছে আপনার কাছ থেকে উই টুক ইউর আনসার্স, হ্যাঁ। আপনার প্রত্যেকটা আনসারের মানে উত্তরগুলো হতে হবে ভুল কোয়েশ্চেনের, আচ্ছা হ্যাঁ। এবং ওটা বলতে বলতে হচ্ছে ইউ হ্যাভ টু ডু দ্য পাজলটা মিলাতে হবে। যদি আপনি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে আপনার জুস খেতে হবে, অ্যান্ড ইটস এ র্যাপিড ফায়ার, সো লেট করলেও জুস খেতে হবে, ওকে। টেস্টি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক টেস্টি, অনেক ইয়াম। ওকে, উই আর গোনা স্টার্ট, ঠিক আছে? তাহলে আমি প্রশ্নগুলো করব, এটাকে হাতে দিব আমি। হ্যাঁ, এটা হাতে নিয়ে আপনি যেভাবে আপনার কমফোর্টেবল লাগে ওভাবে করে আপনি পাজলটা মিলাতে ওরে মিলাতে বাবা। র্যাপিড ফায়ার মতো আনসার করতে থাকতে হবে। তাহলে আমরা গেমটা স্টার্ট করছি। ঠিক উত্তর দিলে কিন্তু জুস খেতে হবে, ওকে? আচ্ছা র্যাপিড ফায়ার, রেডি, 1 2 3 গো। নিগার সুলতানা কবে জাতীয় দলে ডেবিউ করেছেন? 2012। তিনি কত বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন? 6। জাতীয় দলে তার প্রিয় বান্ধবীকে? সোবানা। প্রিয় খাবার কি? বিরিয়ানি। ক্রিকেটে কাকে আইডল মনে করো? অ্যালিস পেরি। প্রিয় মানুষকে? হবে না, হবে না, হবে না, না না না, হবে না, র্যাপিড ফায়ার, ইউ হ্যাভ টু। বিসমিল্লাহ। ইয়াহ। মজা, রাইট? প্রচন্ড হেলদি জুস কিন্তু আমার করলা দিয়ে reaction- বানাইছে। একদম গ্রিন জুস তো। ওকে, স্টার্টিং এগেইন। কোন কালারের ড্রেস পরে আছো? সাদা। লাস্ট কোন মুভি দেখা হয়েছে? জওয়ান। 3 শব্দে বর্ণনা করো নিজেকে। শান্ত, অশান্ত, রাগী। ওকে। তুমি যদি কোনো ফুল হতে তাহলে কি হতে? গোলাপ ফুল। Well, she is very sporty. আসলে কিন্তু ঠিকঠাক মানে ভুল উত্তরটা দিয়েছে ঠিকঠাক মতো করে, বাট পাজলের কি অবস্থা আমাদের? এটা দেখানো যাবে না, মানুষ খারাপ বলে। আচ্ছা, যাই হোক, বাট জাস্ট ফর দি অডিয়েন্স আমরা আসলে কারেক্ট আনসারের দিকে চলে যাই। কারেক্ট আনসারগুলো লাইক আপু, আপনি কি নিজেই বলতে চান কারেক্ট আনসারগুলো, না আমি বলে দিব? ইচ্ছা। ওকে, তাহলে আপুই বলুক। নিগার সুলতানা কবে জাতীয় দলে ডেবিউ করেছে? কারেক্ট আনসার 2015 সালে। রাইট। তিনি কত বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন? 2 বছর। জাতীয় দলে তার প্রিয় বান্ধবীকে? ঋতুমণি। প্রিয় খাবার কি? মায়ের হাতে যে কোনো রান্না। রাইট। ক্রিকেট হিসেবে মানে ক্রিকেটে আইডলকে? সালমা খাতুন। প্রিয় মানুষকে? আমার মা। কোন কালারের ড্রেস পরে আছো? মাল্টি। শেষ কোন মুভি দেখা হয়েছে? তাণ্ডব, সাকিব খানের। রাইট। অ্যান্ড 3 শব্দে বর্ণনা করতে হলে? ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট। আর ইফ ইউ ওয়্যার আ ফ্লাওয়ার তাহলে কোনটা হতে? বকুল ফুল, আমার মার নাম বকুল তাই। অ্যামেজিং। খুব একটা বেশি শর্ট খাওয়া লাগে নাই, বাট যাই হোক, কিন্তু যতটুকু খাইছি আসলে টের পাইছি কি। but good, like it was very good, it was a very sporty game. I'm very sure audience-দের এটা ভালো লেগেছে. So we are going to go to our next round segment. নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। So we are back at Dabur Presents She, এবং এই সেগমেন্টটা হচ্ছে as usual আমার one of the most favorite segment. It's called Female Secrets, যেখানে we talk about various important জিনিসপত্র যেগুলো আসলে একটা নারীর বা একটা ওমেনের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ইফেক্ট করে, and the guest that we have সেই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা আসলে জিজ্ঞেস করি। So জ্যোতি আপু, let's get to this segment. এটা কিন্তু আমার খুব পছন্দের একটা সেগমেন্ট, and I'm very sure you would love to answer these questions. So আমি একদম খুবই থাকে না, I want you to be very ওপেন অ্যান্ড লাইক মানে একদম যেটাই মনে হয় যে ইউ নিড টু লেট পিপল নো, ওই কথাটা যাতে আমরা বলি। ওকে, সো ফার্স্টে আসি আমরা হচ্ছে পারিশ্রমিক নিয়ে, অ্যাবাউট দ্য রেমুনারেশন। হ্যাঁ, সো ইট ইজ মানে এটা একদম সবসময় দেখা গেছে, এবং এটা নিয়ে দেখা গেছে আমি নিজেও কথা বলেছি, আমরা অনেকেই কথা বলি যে ফিমেল ক্রিকেটার্স ইন আওয়ার কান্ট্রি স্পেশালি মেল ক্রিকেটার্সদের থেকে অনেক কম পারিশ্রমিক পায়, এবং দেখা যাচ্ছে হচ্ছে সুযোগ সুবিধা বলি, যে কোনো বিষয়ে বলি না কেন, এটার একটা বিশাল ইনইকুয়ালিটি কিন্তু দেখা যায়, ইনইকুইটিও দেখা যায়। এটাকে আসলে কিভাবে করে লাইক আপনারা ডিল করেন, অ্যান্ড বা এটা নিয়ে আসলে কি বলার আছে?
প্রথমত যখন আমরা এই বিষয়গুলো আসে তখন আসলে দেখা যাচ্ছে না দেখার ফানটাই আমরা বেশি করে, কারণ হচ্ছে এটা আসলে আমি যেটা ফিল করি যে এটা আসলেই আমাদের চিন্তার বিষয় না প্রথমত। কারণ যখন আমরা এটা চিন্তা করতে যাব তখন আমরা, আমার কাছে মনে হয় যে ডিমোরালাইজ বেশি হব। কারণ আমরা ক্রিকেটটা খেলে অনেক বেশি প্যাশন নিয়ে, অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি বলবো যে থাকে না নিজের প্রতি অন্যরকম একটা চাওয়া যে না আমি এটা হতে চাই বা এটা বাংলাদেশের জার্সি গায়ে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। সো তখন ফিনান্সিয়াল দিকটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। বাট ফার্স্ট অফ অল যখন আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে যাই বা আমরা সত্যি কথা যখন আমরা দেখতে যাই যে ছেলেরা এতগুলো জিনিস পাচ্ছে বা এটা হচ্ছে ওটা হচ্ছে, তখন ভিতর থেকে তখন একটা নেগেটিভিটি কাজ করে যে আমরা তো সেম বাংলাদেশের জার্সিকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, সো এতটা ডিফারেন্স মেক কেন মানুষ করে বা যারাই আছেন তারা। বাট তারপরেও যখন আবার অনেক পজিটিভিটিও আছে, যেমন রিসেন্টলি মেয়েদের কিন্তু বলবো যে পারফরমেন্স ওয়াইজ বলেন, ফ্যাসিলিটি ওয়াইজ বলেন, কিন্তু ক্রিকেট বোর্ড যথেষ্ট পরিমাণে সেগুলো সব কিছু আপডেট করেছে এবং ডে বাই ডে এটা বাড়ছে। কারণ এমনভাবে অনেকে প্রশ্ন তোলে যে এটা কেন হয়, এটা আপনাদের কোনো ইফেক্ট করে কিনা। ইফেক্ট যে একদম করে না তা কিন্তু না, ইফেক্ট করে। বাট তখন আবার মনে হয় যে না, তাদের শুরুটা ছিল অনেক আগে, তাদেরও বলবো যে ওই পার্টটা তারা পার করে এসে কিন্তু খুব ভালো একটা সময় তারা এখন পার করছেন। এবং আমাদের যখন আমরা ক্রিকেট 2007 সালে স্টার্ট করি তখন থেকে কিন্তু এই পর্যন্ত আমাদের জার্নিটা হয়তো বা ছোটো, বাট আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি একটা ভালো জায়গায় আসছি। কারণ যারা প্রথমে ক্রিকেট শুরু করেছিলেন তাদের যদি আমরা বলবো যে ডিএ যদি আমরা আলাপ করতে যাই সেটা না বলার মতো অবস্থা। তখন ম্যাচ ফি ছিল না বা বলবো যে এমন হয়েছে নিজেদের খরচে যাওয়া আসা করতে হতো, এরকমও ছিল। বাট এখন কিন্তু এটা না, এবং আমি আশা করি যে এটা সামনে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বাট ডোন্ট ইউ থিঙ্ক যে এই যে ইনইকুয়ালিটি বা যেটাই আমরা বলি না কেন, সেটা হতে পারে যে হ্যাঁ মেবি মেন্স ক্রিকেট অনেক আগে থেকে আছে, ফিমেল ক্রিকেট পরে আছে, বাট দেন এগেন যেহেতু এটা পরে থেকে আছে, কিন্তু এক্সপিরিয়েন্সের তো একটা ব্যাপার আছে যে না এই জায়গাটাকে এভাবে করে আসলে কিছু মেল ফিমেল রিগার্ডলেস প্লেয়ারদের তো কিছু বেসিক ব্যাপার স্যাপার থাকে, এটা আমরা সুযোগ সুবিধা বলি, খেলার ক্ষেত্রে বলি, হোয়াট এভার ইট ইজ। সো মোরালি যতটাই আমরা চাই না কেন জিনিসটাকে অ্যাভয়েড করতে, যদি আমরা প্রপার সেটা 100% না হোক, অ্যাটলিস্ট 80% বা 85% যদি জিনিসটা ওকে থাকে, এটা তো আমাদের প্লেয়ারদেরকেই আসলে ফ্যাসিলিটেট করবে and they can play better, you guys can play better. So ওই জায়গা থেকে কি আসলে কোনো সময় এটাকে চিন্তা করা হয়নি? প্রথমত দেখেন এটার অনেকখানি ডিপেন্ড করে হচ্ছে মিডিয়ার উপরে, লাইক তারা কিভাবে হাইলাইট করছে। এবং সেকেন্ড হচ্ছে এখন ক্রিকেট কিন্তু ব্যবসার দিকে চলে যাচ্ছে, কারণ যে জিনিসটাতে বেশি টাকা উপার্জন হয় মানুষ কিন্তু সেই জিনিসটাতে বেশি অ্যাট্রাক্ট হয়। এখন মেন্স ক্রিকেটে অনেক অনেক বেশি স্পন্সরশিপ আসে, কিন্তু উইমেন ক্রিকেটে আসে না। এটার রিজন হচ্ছে যে টেলিভাইজড হয় না ম্যাচগুলো, এটা একটা রিজন। এখন লাইক কাইন্ড অফ আপনি যেটা বলতেছেন, একটা স্পন্সর আসবে, আমাদের একটা সিরিজ হচ্ছে, সেখানে যদি সেটা টেলিভাইজ না হয় তাহলে স্পন্সর কেন তাদের টাকা দেবে? সো তারা অবশ্যই তাদের বেনিফিটটা খুঁজবে। এবং সেকেন্ড হচ্ছে মিডিয়ার, বলবো যে এখন কিন্তু রেগুলার বেসিস দেখবেন যে মিডিয়া খুব ভালো ইন্টারেস্ট দেখাচ্ছে উইমেন ক্রিকেটে, যার কারণে বাকি ক্রিকেট বোর্ড কিন্তু দেখা যায় সুযোগ সুবিধা দিতে বাধ্য হচ্ছে। অনেক কিছু আছে যেটা বোর্ড চাইলেও করতে পারে না, যেমন আমাদের সবকিছু কিন্তু ক্রিকেট বোর্ড ছাড়া বাইরের কোনো এক্সট্রা কোনো স্পন্সর থেকে আসে না, যার কারণে চাইলেও দেখা যাচ্ছে আমাদের যে বিষয়গুলো ফিনান্সিয়াল যে বিষয়গুলো বলতেছেন সেগুলো আপডেট হচ্ছে না। বাট যখন এটার পরিমাণটা বাড়বে এবং রেগুলার উইমেন ক্রিকেট টেলিভাইজড হবে, এবং তখন মানুষ দেখবে, যত মানুষ মাঠে আসবে তত বলবো যে স্পন্সররা যারা আছেন তারা অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবেন যে না উইমেন ক্রিকেটে আরও অনেক বেশি ইনভেস্ট করা যায়। রাইট, আর মানে এটা গিয়ে একটা আসলে one thing is related to another thing, পুরো একটা। আচ্ছা, অ্যাজ আ ফিমেল যে ধরনের বিষয়গুলো আসলে there are a lot of things, যেমন you be a player or an actress like me or whatever it is, আমাদের কিন্তু ফিজিক্যালি অ্যান্ড হরমোনালি আমাদের অনেক ধরনের চেঞ্জেস আসে, লাইক উই হ্যাভ পিরিয়ডস, আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, অনেকের দেখা যায় PCOS আছে, PCOD আছে, অ্যান্ড লট অফ আদার থিংস। সো অ্যাজ আ প্লেয়ার হাউ ডু ইউ ডিল উইথ ইয়োর মান্থলিস, মানে পিরিয়ড যখন হয় ওই সময়টা কিভাবে করে আপনি ডিল করেন, বা আপনি আপনার আশেপাশে যারা ফিমেলসরা আছে, নট অনলি দ্য প্লেয়ার ফ্রেটার্নিটি না, পিপল লুক অ্যাট ইউ অ্যাজ অ্যান আইডল, রাইট? বাংলাদেশের অনেক মেয়েরাই আছে যারা আপনাকে আইডল হিসেবে দেখে। ইফ ইউ হ্যাভ এনি মেসেজ ফর দেম, যে পিরিয়ডের ব্যাপারটা বলি, হরমোনস বলি, ফিমেল হাইজিন বলি, এগুলোকে কিভাবে করে আসলে ডিল করা উচিত?
প্রথমত দেখেন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমাদের টিমের এমনও অনেকে আছে যারা হচ্ছে পিরিয়ডের সময় এত বেশি ক্র্যাম্পিং হয় বা এত বেশি তারা পেন ফিল করে যে অনেকে হচ্ছে প্র্যাকটিসে অ্যাটেন্ড করতে পারে না, এরকম হয়। বা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে সেন্সলেস হয়ে যায়, এত পরিমাণ ডিপ পেন হয়। বা অনেকের হচ্ছে এই বিষয়টা দেখা যায় অনেকের হয় না, রেগুলার বেসিস হয় না, তারা ইরেগুলার থাকে, বা অনেকের একদম এই বিষয়গুলো নিয়ে প্রবলেম পিরিয়ড নিয়ে। সো এটা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেকের সময়, স্পেশালি আমাদের যখন হোল্ডে মাঠে থাকতে হয় তখন তো আরও বেশি সমস্যা। বাট আমি বলবো থ্যাঙ্কস টু আর ম্যানেজমেন্ট, যে তারা অনেক বেশি বলবো যে এই বিষয়ে অ্যাওয়্যার, এবং তারা আমাদেরকে সেই সুযোগটা বা বলবো যে সেই স্পেসটা দিয়েছেন যখনই আমরা এটা আমরা যখন আনকমফোর্টেবল ফিল করি বা আমার মনে হয় যে না আজকে আমি প্র্যাকটিসে জয়েন করতে পারছি না। আগে যেমন বলতে হতো না যে আমার প্রবলেম বা আমি সিক বা আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, অন্য কোনো রিজন দেখাইতে হইতো, বাট এখন সেটা করতে হয় না। এটার জন্য আমার কাছে খুব ভালো লাগে যেন এখন ডিরেক্ট, কারণ দিস ইজ নর্মাল, এটা আমরা সবাই জানি। সো এই অ্যাকসেপ্টেন্সটা আমাদের আসা উচিত সবার থেকে, এবং তারা এই জিনিসটা অনেক রেসপেক্টফুলি বলবো যে তারা সেটা গ্রহণ করে। এবং যখন আমরা বলি যে না উই নিড এ ডে অফ, কেন এটা হয়েছে, ওকে তারা একদম বলে যে না টেক রেস্ট, কোনো সমস্যা নেই। সো স্পেশালি ইন্টারন্যাশনাল ম্যাচের আগেও যদি এরকম কোনো কিছু হয়, স্পেশালি বলবো যে ওইসব প্লেয়ারকে ডিফারেন্ট ওয়াইজ আরও ট্রিট করা হয় আরও, যে কারণ এই সময়টাতে এবং মেয়েদের কিন্তু হরমোনাল ইস্যু বেশি হয়, মুড সুইং বেশি হয় দেখা যাচ্ছে। এবং আমাদের যে সাইকেলটা পুরো মান্থের এক এক সময় এক এক রকম চাহিদা থাকে, এক এক রকম চিন্তা ভাবনা থাকে। এবং আমরা 15 জন থাকি যখন টিমে, ডিফারেন্ট জায়গা থেকে আসছি, সবার কিন্তু বলবো যে চিন্তা ভাবনা বলেন বা ইচ্ছা, ভালো লাগা খারাপ লাগা একরকম না। সো যখনই আমাদের কোনো প্লেয়ার এরকম হয় যে এই ওর কিন্তু এরকম হইতেছে, তার মানে আর আসে এর কিছু একটা হইছে, তা আমরা ওকে একটা স্পেস দিই, একটু ভালো লাগা ফিল করাই বা একটু ওর কাছে বেশি না যাই, বা এই বিষয়গুলো মানে আন্ডারস্ট্যান্ডিংগুলো, এটা দিন দিন মানে বেটার হচ্ছে। আর এরকম কি কোনো এক্সপিরিয়েন্স আছে যে কোনো ম্যাচ আছেন অ্যান্ড ওই সময়ে ইউ আর অন ইয়োর পিরিয়ডস অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ব্যাড, এই জিনিসটা কিভাবে করে, হাউ ডিড ইউ কোপ আপ, এরকম কি কোনো এক্সপিরিয়েন্স আছে? এরকম এক্সপিরিয়েন্স আসলে অনেক আছে। এবং আমাদের ফিজিও এখানে একটা খুব ভালো জিনিস, আই ডোন্ট নো এটা টেকনিক অ্যাপ্লাই করছে নাকি, এটা সায়েন্টিফিক্যালি কোনো বিষয়ে আছে কিনা, হয়তো বা মেবি আছে। উনি বলছেন যে পিরিয়ডের সময় মেয়েদের পারফরমেন্স অনেক ভালো হয়, সো আমরা অনেক বেশি খুশি হয়ে যাই যখন পিরিয়ড হয় ম্যাচে। ইন্টারেস্টিং, এটা একটা সাইকোলজিক্যাল জিনিসও কিন্তু হতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, বিকজ এটা একটা পজিটিভ কথাবার্তা। এবং আমার কাছে মনে হয় যে এরকম অনেকবারই হয়েছে আমার সাথে, এবং আমি অনেক বেশি খুশি হয়ে যেতে, না ঠিক আছে, তার মানে আজকে ভালো কিছু হবে, রান করতে পারবো। ভেরি ইন্টারেস্টিং, মানে এই পুরো জিনিসটাকে কিভাবে পজিটিভলি আসলে ডিল করা যায়, দ্যাট ইজ লাইক আ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর। আচ্ছা, অ্যাজ আ প্লেয়ার হোয়াট ডু ইউ থিঙ্ক, বা অ্যাজ আ ফিমেল যদি আমি বলি, দুইটা অ্যাঙ্গেল থেকে, অ্যাজ জাস্ট আ ফিমেল অ্যান্ড অ্যাজ আ প্লেয়ার, একটা মেয়ের জন্য আসলে শারীরিক, ফিজিক্যাল এবং মেন্টাল যে একটা সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয়, এটার গুরুত্বটা কতটুকু? অনেক বেশি। আমি প্রথমে যদি বলি প্লেয়ার চিন্তা ভাবনা থেকে দূরে, অ্যাজ এ পার্সন বলবো যে তখন আমার কাছে মনে হয় কি, আমরা আগে ওই যে মিনা রাজুর একটা দেখতাম না, কার্টুন দেখতাম, তো ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা হইতো যে রাজুকে হচ্ছে ডিম 2টা দেয়, মিনাকে দেয় না, এই টাইপসের কিছু। তো ওখান থেকে কিন্তু প্রথম থেকে আমাদের চিন্তা ভাবনা এরকম যে মেয়েদের বেশি খাওয়া লাগে না, তাদের ফিজিক্সের দরকার নাই, ছেলেরা হচ্ছে বড় হয়ে এটা স্ট্রং হবে, অর স্ট্রং মানে বেশি খাবার দাবার দরকার, হ্যাঁ এগুলা বিষয় আমরা কিন্তু প্রথম থেকেই এই জিনিসটা দেখে আসছি। তো আমার কাছে মনে হয় কি যে না, ছেলে মেয়ে বোধ সবারই হচ্ছে ফিজিক্যালি বললাম স্ট্রং হইতে হলে বা তার প্রোটিনের দরকার আছে, প্রপার প্রোটিন বলেন, প্রপার নিউট্রিশনের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব দরকার। এটা হচ্ছে আগে আমার কাছে মনে হয় আগের দিকের মানুষ এটা বেশি ফলো করতো, এখন না। আর অ্যাজ এ প্লেয়ার বলেন যে হ্যাঁ ফিজিক্যালি যে বিষয়টা, যে আমাদের তো বলবো যে হাইলি মেনটেন করতে হয় অনেক কিছু, চাইলেও আপনার খুব মন চাইবে যে আজকে একটা মিষ্টি খাই, বা আমার খুব পছন্দ, আমি ডেজার্টে হচ্ছে আপনার কেক খাইতে খুব পছন্দ করি, কিন্তু আপনার মন চাইলে আপনি খাইতে পারবেন না, দেখা যাচ্ছে যে আপনি দেখে দেখে মনের ইচ্ছা পূরণ করতে হয়। সো আমরা অ্যাথলেটটা ডিফারেন্ট ওয়াইজ হচ্ছে ফিজিকটাকে মেনটেন করি, কারণ আমি তো এর আগে বলছি যে এটার উপর যেহেতু আমাদের সবকিছু ডিপেন্ড করে, কারণ আপনি যখন হেলদি খাবার খাবেন না বা হেলদি ডায়েটে থাকবেন না, তখন সেটা আপনাকে অবশ্যই ইফেক্ট করবে নেক্সট ডেতে প্র্যাকটিসে। এবং আপনি যদি প্রপারলি না ঘুমান, প্রপারলি পানি না খান, তখন সেটাও ইফেক্ট করে, কারণ আপনাকে একটা ম্যাচ খেলতে আপনার 3-6 ঘন্টা সময় লাগে, ওডিআর কথা বলতেছি। T20 তো আরও হাই ইন্টেন্সিটি থাকে, তখন আপনার বডিটাকে আপনি আরও বেশি ইউজ করেন। তো সেই ক্ষেত্র থেকে আপনি যদি প্রপার 8 ঘন্টা না ঘুমান, বা এর আগের দিন যদি আপনি প্রপার ওয়েতে আপনার প্রোটিন না নেন,
আপনার নিউট্রিশন ঠিক না থাকে, পানির ব্যালেন্স না থাকে, আপনার ক্র্যাম্পিং হয়, ইনজুরির চান্সেস বেশি থাকে, তখন একটা বড় ধরনের কোনো ইনজুরি হলে আপনার কেরিয়ারের পাথটা লম্বা হয় না, ছোট হয়ে যায়। কারণ যেসব প্লেয়াররা হচ্ছে ইনজুরি আসলে ফেস করে, ফিজিক্যালি ওইভাবে স্ট্রং থাকে না বা কোনো না কোনো ইয়েতে, তখন তার আসলে মেন্টালি যে মানসিক যে অবস্থা যেটা থাকে, তখন সে আর যখন সে 5 বছরের চিন্তা করে ক্রিকেট খেলা, সে তখন চিন্তা করে না আমি আর 2 বছর খেলবো। কারণ ইনজুরির যে পার্টটা থাকে, আপনাকে মনে করেন 2 মাসের আপনার রেস্ট দিছে, আপনার অন্যান্য প্লেয়াররা হচ্ছে প্র্যাকটিসে গেছে বা কোনো ম্যাচ খেলতেছে, আপনি আপনার রুমে বসে আছেন, এটার থেকে কষ্টের কোনো কিছু নাই। তখন ওটা আপনাকে মেন্টালি অনেক বেশি ইফেক্ট করে। তো ওই জায়গা থেকে বের হয়ে আসা একটা প্লেয়ারের জন্য অনেক ডিফিকাল্ট থাকে। এবং আমি বলবো যদি প্লেয়ার না চিন্তা করি, মেন্টালি যে দিকটা থাকে ফ্যামিলির কাছ থেকে, আমি বলবো ফ্যামিলি অনেক বেশি একটা বড় রোল প্লে করে এই জায়গা থেকে। কারণ আপনার মা বাবা আপনাকে যা ফিল করাবে বা আপনার সারাউন্ডিং পিপল আপনাকে যা ফিল করাবে, আপনি মেন্টালি সেভাবে গ্রো করবেন। সো ছোটো থেকে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে ওইভাবে গ্রো করছে যে না, কারণ নেগেটিভিটি আসবেই, মেয়ে হিসেবে ক্রিকেটটাকে চুজ করছো খেলার জন্য। সো এবং ওই সময়টাতে যেই শহর থেকে আমি মফস্বল শহর থেকে আসছি, তখন বলবো ফুল ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনো এই পর্যন্ত আসা হতো না। কারণ এমনও আমার মা বাবার নাম মানে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে, কিন্তু তারা অনেক বেশি মেন্টালি স্ট্রং ছিল। তাদের ওই জিনিসটা দেখে আমি আসলে মেন্টালি স্ট্রং হওয়া শুরু করি। প্রথম থেকে আমার মনে হতো যে না, আমি রং জিনিস চুজ করছি, আমার মা বাবা এর জন্য অসম্মানিত বোধ করতেছে সবার সামনে। তো এটা নিয়ে আমি অনেক দিন ছোট থাকতেই আমি বলবো অনেক, তখন কোন ক্লাসে পড়ি, 8-এ না 9-এ পড়ি এরকম, তখন আমার কাছে ফিল হলো যে আমি মেন্টালি আস্তে আস্তে ডাউন হচ্ছে, যে না যে জিনিসটাকে সব থেকে বেশি আমি ভালোবাসতাম সেটাকে আমি অপছন্দ করা শুরু করতেছিলাম। তখন আমার মা একটু টের পাইলো যে না, কিছু একটা হয়েছে, সে প্র্যাকটিসে যাইতে চাইতেছে না বা বাইরে যাইতে চাইতেছে না, রিজনটা কি। পরে আম্মুকে বললাম যে আমার কাছে আমি আর যাবো না মাঠে। কেন? জার্সি ট্রাউজার পরে মাঠে যায় মানুষ খারাপ কথা বলে, তোমারও বলে। তো আমার মা অসম্ভব ধার্মিক একজন মহিলা, তো উনি আমাকে বললেন দেখো, তুমি জিনিসটাকে ভালোবাসো, আমরাও ভালোবাসি যে তুমি জিনিসটাকে ভালোবাসো, এবং আমাদের এই বিষয়ে কোনো কষ্ট নাই। আজকে তুমি স্ট্রাগল করতেছো, আমরাও করতেছি, তোমার স্ট্রাগল একার স্ট্রাগল না, এবং তুমি সামনের দিকে যাও, যত ঝড়ঝাপটা আছে আমরা দেখে নেব, তোমার কোনো টেনশন নাই। এই একটা দুইটা লাইনে না আমার লাইফটা আসলে চেঞ্জ করে দিচ্ছে ওই সময়টাতে। তো তারা আমাকে মেন্টালি এইভাবে প্রিপেয়ার করছে। সো বলবো যে মেয়েদেরকে কিন্তু এইভাবে প্রত্যেকটা সেক্টরে, নট অনলি স্পোর্টস, সব সেক্টরে যখন ফ্যামিলির একটা অসম্ভব সাপোর্ট থাকে, তখন সে মেন্টাল এভাবে গ্রো করে, এবং তাদের থেকে কিন্তু আমি বলবো যে অনেক বড় বড় কিছু আসলে অ্যাচিভ করা যায়। দ্যাট ইজ ভেরি ট্রু। আচ্ছা, যে আমরা লাইক নেগেটিভিটির কথাটা বলছিলাম, যে আপু ইউ আর সেইং দ্যাট অনেক ধরনের বুলিং করা হতো বা করা হতো, বাট এখনকার টাইমে এসে কিন্তু থিংস আর ভেরি ডিফারেন্ট। লাইক সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যায় হচ্ছে মানুষজন অনেক অ্যাক্টিভ, এভরিবাডি হ্যাজ টু কমেন্ট অ্যাবাউট এভরিবাডি, অ্যান্ড ফিমেল প্লেয়ার্স, বি ইট আ ক্রিকেটার, বি ইট আ ফুটবলার ইন আওয়ার কান্ট্রি, প্রচণ্ড রকমের বুলি হয়। সো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট? প্রথমত যে আমি সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকি না, কারণ আমার কাজ এরকম ছিল যে আমি একটা পেজ আমার আছে, মানে একদম ভেরিফাইড পেজ, তাও সেটা রিসেন্ট করা, জাস্ট বিকজ অফ এত পরিমাণ ফেক অ্যাকাউন্ট ছিল এবং বিভিন্ন ধরনের নিউজ আসতো যেগুলো আমি জানিও না, মানে আমার নামে হচ্ছিল। তখন বাধ্য হয়ে আমার কিছু কাজিন ছিল, কাজিন বললো যে এটা অ্যাটলিস্ট স্টপ করার জন্য তোর একটা করা উচিত। তো আমি সবসময় ভাবতাম যে এগুলোর সাথে ইনভলভ হলে আমার হয়তো বা ক্রিকেটের মনোযোগ থাকবে না, আমি এটার ভিতরেই থাকবো। বাট আপনি যদি কন্ট্রোল করতে পারেন, নিজেকে যদি ট্রেন করেন মাইন্ডটাকে যে না আমার এইটাই গোল, আমি অন্য কোনো সাথে যাব না, তখন আপনি করতে পারেন। সো দেখা যায় অনেক সময় কি আমার ফ্যামিলি অনেকে না স্ক্রিনশট দেয়, দিয়ে বলে দেখ ছবি নিচ্ছে, এটা কমেন্ট করছে, এটা কমেন্ট করছে, মানে ফানি কমেন্ট, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট তো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই সেই বিষয়ে না। কারণ আপনি কখনোই সবার সামনে একটা জিনিস হয়ে থাকতে পারবেন না। আপনাকে 10 জন মানুষের ভিতরে 8 জন ভালো লাগবে, 2 জন খারাপ লাগবে, বা আবার অনেক সময় 8 জনকে খারাপ লাগবে, বাট আমি চিন্তা করি যে 2 জন মানুষ যে পছন্দ করে ওটা কি বলে সেটা শুনি, রাইট? কারণ সবার সামনে আপনি কখনোই ভালো হতে পারবেন না। আর আলটিমেটলি হচ্ছে আপনি যদি আপনার রাস্তায় ঠিক থাকেন, সৎ থাকেন, তখন বলবো যে তখন সব কিছু নর্মাল থাকে। বাট হ্যাঁ, আমি কমেন্ট একদমই পড়ি না, এটা খুবই অ্যাভয়েড করি। আমার কাছে মনে হয় যে দরকারই নেই এটা, কারণ খারাপ ভালো মন্দ যাই হোক মানুষ বলুক, কোনো প্রবলেম নেই। বাট আমার ফ্যামিলি খুব বেশি ইন্টারেস্ট নিয়ে সামটাইম দেখায়, স্পেশালি আমার আপু আছে, ও হচ্ছে এই না এটা বললো, ওই না ওইটা বললো, আমি তুমি এগুলো দেখবা না, এটা হচ্ছে মানুষের অভিব্যক্তি তারা এখানে প্রকাশ করবে, এগুলো দেখতে যাবা না। গট ইট। আচ্ছা, সোসাইটাল যে ধরনের বাউন্ডারিজগুলো থাকে, হ্যাঁ, ওগুলোকে এখন অনেকটুকু নর্মালাইজ হয়েছে এই 2025 সালে এসে। অনেকখানি, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে ফুটবলারদের কথা চিন্তা করেন, কলসিন্দুর থেকে কিছু মানুষ বলবে কিছু প্লেয়ার আসলো, এবং তারা যেভাবে শুরু করছে, তাদের কাহিনীটা যদি শুনেন,
আমি বলবো যে ওটা আরও বেশি ইন্সপায়ারিং, কারণ তাদের তো আরও ফ্যাসিলিটি ছিল না, এবং অত ওইরকম একটা গ্রামের মানে জায়গা থেকে তো এরকম থাকে না যে আস্তে আস্তে তাদেরকে নিয়ে দেখেন আজকে কত উন্মাদনা মানুষের ভিতরে, কত খুশি সবাই, কত প্রাউড সবার প্রতি, এবং সব থেকে বড় বড় অর্জনগুলো কিন্তু তাদেরই। তো চেঞ্জ তো হয়েছে, না হলে আমরা কিভাবে আজকে এই জায়গায় বসে কথা বলতেছি, এটাও একটা রিজন। এবং আমি যদিও আজকে ডিফারেন্ট এই জায়গাতে না আসতাম বা অন্য কিছু থাকতাম, নর্মাল একটা মানুষ থাকতাম, হয়তো বা আমাকে নিয়ে কথাবার্তা কম হইতো। তো বাট আমি সবসময় চিন্তা করি যে না, থিংস হ্যাজ বিন চেঞ্জ। আসলে যখন আমি শুরু করি 2011 সালে, তখন আমি রাস্তায় বের হলে কি শুনতাম, বা আজকে আমি রাস্তায় বের হলে কি শুনি। সো একদম নেগেটিভটা আসলে পুরো থাকে না যে হাতের এপিট আর ওপিট হয়ে গেছে, এখন টোটালি ডিফারেন্ট। ওকে, না এটা শুনে কিন্তু খুবই ভালো লাগছে, বিকজ আমরা তো আসলে আমাদের বলতে ইটস নট লাইক যে আমার বলয়টা বলছি, কিন্তু আমাদের মেজরিটি মানুষদের বলয়টা থাকে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতেই মানুষজন দেখে, সোশ্যাল মিডিয়াতে মানুষজন ইন্টারাক্ট করে, এবং ওখানে মেজরিটি আসলে আলহামদুলিল্লাহ নেগেটিভ কমেন্টই থাকে মেজরিটি টাইপ। সো ওই জায়গা থেকে আসলে লার্নিং দ্যাট এবং শুনতে পেয়ে খুব ভালো লাগছে যে আসলে এপিট ওপিটের ব্যাপারটা হয়েছে, অ্যান্ড ইউ আর এক্সপিরিয়েন্সিং ইট। That is very amazing. যাই হোক আপু, দিস ওয়াজ দ্য ফিমেল সিক্রেট সেগমেন্ট, অ্যান্ড আমাদের প্রশ্ন এই জায়গাটাতে বা এই সেগমেন্টটা আসলে আমাদের ডান, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল। খুবই ভালো লাগলো জেনে যে আসলে কী ধরনের জার্নি আপনাদের আছে, কী ধরনের জার্নি হয়। পিরিয়ডস নিয়ে কথা বলেছি, ইট ফেল্ট গুড, অ্যান্ড আই এম ভেরি শিওর দ্যাট অডিয়েন্সরাও এটা আসলে ইনফরমেশনগুলো জেনে আপনারাও বেশ এটাকে কি বলে ভালোই ফিল করছেন, অ্যান্ড অনেক ধরনের আপনাদেরও যদি কোনো ধরনের কোয়ারি থাকে বা যে কোনো কিছু জানার থাকে, ইউ গাইজ ক্যান ডেফিনেটলি মেইল আস। নিচের স্ক্রিনে কিন্তু একটা মেইল দেখা যাচ্ছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট উইথ আওয়ার ফিমেল সিক্রেটস সেগমেন্ট। নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেড এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শিয়ের এই সেগমেন্টটা আই এম ভেরি শিওর আমাদের যত ধরনের অডিয়েন্সে আছে, সেটা যে জেনারেশনেরই হোক না কেন, এভরিবডি লাভস দিস সেগমেন্ট, দ্যাট ইজ নেভার হ্যাভ আই এভার। সো আপু, আই এম শিওর ইউ হ্যাভ হার্ড অফ দিস গেম, রাইট? জাস্ট লুক এট হার স্মাইলিং। ওকে, আমরা যেটা করবো এখানে, নেভার হ্যাভ আই এভার, যদি এটা করে থাকে আমরা যে কাজটা যেটাই কোয়েশ্চেন হোক না কেন, আমরা উই হ্যাভ টু টেক আ বাইট অফ হোয়াট এভার দিস ইজ, জাস্ট ফর দি অডিয়েন্স। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রিটি শিওর এখানে লেবু আর আগেরটা থেকে বেটার হলেই হবে। হ্যাঁ, শি ক্যান লাইক হোল্ড হার স্পাইস, তো তার কোনো প্রবলেম হবে না। আই এম নট শিওর অ্যাবাউট মি, দেখা যাক কি হয়। আমি যদি করি তাহলে আমি খাবো, না করলে খাবো না। না করলে খাবো না, বাট অনেস্টি কিন্তু থাকতে হবে, চিটিং করা যাবে না কোনো ধরনের, যে আমরা না করেও বললাম যে হ্যাঁ আমি তো করিনি, করে এটা করা যাবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কিছু আবার গেমের ব্যাপার আছে। সো আই ইউজ টু প্লে হ্যান্ডবল ন্যাশনালি। সো আমি হচ্ছে ওই অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে কাউন্টার দিই, আর আপুর অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে অ্যাজ আ ক্রিকেটার কাউন্টার দিবে। ওকে, লেটস স্টার্ট। সো নেভার হ্যাভ আই এভার মিসড আ ক্যাচ অ্যান্ড ব্লেমড দ্য সান। নাইস। ওকে, next one. মজা না অনেক? Of course. Never have I ever secretly cried after a match. We have. You haven't? এবার চলতে থাকলে সবগুলো খাওয়া লাগবে। না, আমারও মনে হচ্ছে এরকম কিছু হবে। এটা লেবুর সাথে নাগা। ওকে। Never have I ever used a filter on my photos. বুঝলাম না ব্যাপারটা, এটা কি পার্সোনাল কোনো ধরনের শত্রুতা আছে আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। Okay. Never have I ever tried to sing a popular song during match. ষড়যন্ত্র। তাই মনে হচ্ছে। Okay. Never have I ever enjoyed sledging the opponent. এগুলো যে লেখছে ও জানে, সবই জানে। Oh my god.
আমাকে সবগুলো খাওয়ানোর কিন্তু মানে প্রিপারেশন আছে নাকি? আমার কিন্তু কোনো প্রিপারেশন ছিল না। যাই। নেভার হ্যাভ আই এভার স্টকড সামওয়ান অন সোশ্যাল মিডিয়া ফর আওয়ার্স। স্টক করছি? No, have not. You have? No. Never have I ever had a secret celebrity crush whom I know personally. No. Never have I ever taken 50 selfies and still not liked any of them. No, এটা হয় নাই। Oh my god. যে লেবুগুলো কেটে নিয়ে আসছে ওরা নিয়ে আসো। Never have I ever laughed at my own joke before even finishing it. তোবার মানুষ বুঝে না, আমি নিজে হাসি। আর সম্ভব না। হবে হবে আপু, পারতেই হবে। Oh my god. Never have I ever pretended to be fine when I was not. So many times. Look at what we do for you guys. Okay. পরের সেগমেন্টে আল্লাহর রাস্তে মিষ্টি কিছু দেন। Never have I ever imagined a romantic scene with someone in my head like a movie. Romantic scene. ইয়া আল্লাহ। Okay. This is our last question. আলহামদুলিল্লাহ। Okay? Oh my god. Never have I ever wished I could go back in time and change any decision. প্লিজ 4-5টা খাওয়া উচিত এই বিষয়ে। Please, 4-5টা খেলে তো আমাদের অনেক ভালো লাগবে। You can. অসম্ভব না। Okay guys, so this was the Never Have I Ever segment of Dabur Presents She. জানাবেন যে আপনাদের কোনো কিছু কমন পড়ে গেছে নাকি? নারিশমেন্টের জার্নিটা শুরু হয় গ্রেট এ নারকেল থেকে। 30টি কোয়ালিটি চেকের মাধ্যমে নিশ্চিত হয় ডাবর নারকেল তেলের শুদ্ধতা। ডাবর নারকেল তেল, শুদ্ধতার নতুন আস্থা। ডাবর নারকেল তেল প্রেজেন্টস শিয়ের কিন্তু আমরা একেবারে লাস্ট সেগমেন্টের দিকে চলে এসেছি। লাস্ট সেগমেন্ট না, আমরা আসলে একদম এন্ডের দিকে চলে এসেছি। সো আপু, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ যে ইয়াং জেনারেশন কিন্তু লাভস ইউ, লাইক উই অ্যাকচুয়ালি অ্যাডর ইউ, উই অ্যাডমায়ার ইউ। সো হোয়াট ইজ ওয়ান অ্যাডভাইস যেটা হয়তো বা আমাদেরকে, বা যদি বলি জেনারেশন আলফা, তাদেরকে দেওয়ার জন্য আসলে কি অ্যাডভাইস আছে? ওয়ান অ্যাডভাইস। আমি যেটা মনে করি যে যদি কেউ কোনো কিছু আসলে জীবনে পেতে চায়, যদি কোনো লক্ষ্যে যেতে চায়, তার সেই বিষয়ে আসলে অনেক বেশি ক্লিয়ার হওয়া উচিত। কারণ অনেক নেগেটিভিটি আসবে, অনেক অবস্টেকল আসবে, সব কিছু না চিন্তা করে জাস্ট নিজের গোলের দিকে সামনে এগিয়ে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তার জন্য অবশ্যই আপনাকে অনেস্ট হতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্কিং হতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে এটা কি ওয়াজ ইট ডিফারেন্ট ফ্রম আদার শোজ দ্যাট ইউ হ্যাভ অ্যাটেন্ডেড অর সামথিং? অবশ্যই, কারণ দেখেন আমি যত ধরনের পডকাস্টে আসলে অ্যাটেন্ড করছি সব সময় ক্রিকেট নিয়ে বেশি কথা হয়েছে, বাট আজকে অন্যান্য স্টাফ নিয়ে কথা এবং এক্সপিরিয়েন্স শেয়ার করা আমার কাছে মনে হয় একটু হলেও, যদি যারা দেখছেন বা শুনছেন তাদের কাছে যদি দু একটা মেসেজ বা দু একটা কথা যদি ভালো লেগে থাকে বা তাদের লাইফে কাজে লেগে থাকে, তাহলে আমার কাছে ভালো লাগবে। ডেফিনেটলি কাজে লাগবে। আই এম ভেরি শিওর দ্য অডিয়েন্স, আমি তো বললাম যে দেয়ার আর লট অফ ইনফরমেশন যেখান থেকে আসলে অডিয়েন্সটা পিক করতে পারবে। সো ফর দ্য অডিয়েন্স, এটা কিন্তু একটা লাইফ হ্যাক যেটা ইউ ইউজ ইন ইয়োর ডেইলি লাইফ, অথবা ইউজ করা হয়েছে। এনি লাইফ হ্যাক? এটা তো আসলে চিন্তা করে বলার বিষয়। যেমন হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য, প্লেয়ারদের জন্য সবথেকে ডিফিকাল্ট হয় অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা। সো এবং যারা হচ্ছে অফিসও করে রেগুলার, তাদের কিন্তু মন চাইলেও কিন্তু আজকে যেমন আপনি কাজ করলেন যে এনার্জিটা নিয়ে, পরের দিন কিন্তু সেম এনার্জি থাকে না। সো আমি ঘুম থেকে ওঠার পরে সবসময় বলি মানে চোখটা বন্ধ, মানে চোখ বন্ধ অবস্থা, মানে যাইতেই তো ইচ্ছা করে না মাঠে, মানে মনটা চায় যে আরও আধা ঘন্টা ঘুমাই, এরকম টাইপসের। তখন আসলে আমি নিজেকে অনেক বেশি মোটিভেট করি, চোখ বন্ধ করে মোটিভেট করি যে না, যদি এটা পাইতে চাইতেছো, এটা হইতে পারে, তুমি নিজেকে র্যাঙ্কে দেখতেছো, বা তোমার টিম, তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, এশিয়া কাপ জিততেছে, তোমাকে উঠতে হবে। সো প্রত্যেক মানুষই আমার কাছে এটা অনেক হ্যাক যে নিজেকে মোটিভেট করো সকালবেলা, স্পেশালি সকালবেলা। রাতে ঘুমাইতে যাওয়ার আগে তো মনে হয় 1 মিনিট, যেমন হচ্ছে আমি যেটা করি, রাতে শোয়ার পরে আমি 1 মিনিট নিজের সম্পূর্ণ
দিনটা আসলে রিভাইজ করি কি ভালো কি খারাপ এবং নেক্সট ডেতে আমি কোনটা বেটার করতে পারি, এবং সকালে উঠেও সেম আমি নিজেকে মোটিভেট করি না এটা আরেকটা দিন যেটা আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, সো এটাকে যেন আমি সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু, মানে দিস ওয়াজ অ্যামেজিং। বাট বিফোর উই এন্ড উইথ আপু, আমি আপনাদেরকে বা অডিয়েন্সদেরকে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি চাও তোমাদের কোনো স্টোরি বা তোমাদের কোনো এমন কোনো ইনফরমেশন যেটা তোমরা জানতে চাও আমাদের গেস্টের কাছ থেকে বা আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে, ইউ গাইস ক্যান অলওয়েজ রাইট ইট ডাউন অন ইয়োর সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড দেন অ্যাড আ হ্যাশট্যাগ শি হ্যাশট্যাগ নট আ জোক। এবং এই তোমাদের যে কোয়ারি আছে বা যেটাই আছে ইট উইল রিচ টু আস, অ্যান্ড আমাদের টিম ডেফিনেটলি চেষ্টা করবে আমাদের নেক্সট গেস্ট হোক বা এমনিতেই হোক তোমাদের ওইসব কোয়ারি বা হোয়াট এভার ইট ইজ ওটার উত্তর দেওয়ার জন্য। এবং তোমরা যদি চাও আরেকটা ওয়ে আছে, দ্যাট ইজ এখানে স্ক্রিনের নিচে যে ইমেলটা দেখা যাচ্ছে, ইউ গাইস ক্যান মেইল টু আস অ্যান্ড তোমাদের স্টোরি পৌঁছে যাবে আমাদের কাছে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার উই আর স্ট্রঙ্গার টুগেদার। ইউএনডিপি জেন্ডার সোশ্যাল নর্মসের একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে ওভার 99% অফ পিপল ইন বাংলাদেশ হোল্ড অ্যাট লিস্ট ওয়ান বায়াস এগেইনস্ট উইমেন, যেটার অর্থ হলো বাংলাদেশের প্রায় সবারই নারীদের সম্পর্কে কোনো না কোনো ধরনের পুরুষতান্ত্রিক বা নেতিবাচক ধারণা বা পক্ষপাত থাকে। অর্থাৎ 99% বেশি মানুষ নারীদের ক্ষমতা, দক্ষতা বা সমান অধিকারকে পুরোপুরি স্বীকার করে না এবং তাদের সম্পর্কে কিছু ধরনের ভুল ধারণা, ভীতি বা নেতিবাচক মতামত পোষণ করে। আমরা শীতে এই ধরনের রিপোর্টগুলো পড়ে থাকি এবং আমরা চাই যে আমাদের অডিয়েন্স যারা আছে, আমাদেরকে যারা দেখছেন, তারা যাতে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়্যার থাকে এবং এই সব বিষয়গুলো নিয়ে যাতে কথা তুলে। বিকজ বাংলাদেশে বলি বা এমনিতেই বলে আমরা চাই যে আমরা যাতে একটা ইকুয়াল সেরিব্রাল অপরচুনিটি যাতে আমরা প্রপারলি পাই, সেটা যেই সেক্টরে হোক না কেন, আমরা যাতে ইকুইটির জায়গাটা আমাদের যাতে ডেফিনেটলি নিশ্চিত হয়। সো আমি চাইবো যে এই সকল বিষয়গুলো নিয়ে আমার অডিয়েন্সরা আপনারা যাতে কথা বলেন এবং শীতে আপনারা এই ধরনের রিপোর্ট প্রত্যেকটা এপিসোডেই দেখতে পারবেন। সিরিয়াস কথা থাক, উই আর অলমোস্ট অ্যাট দি এন্ড, আমাদের আসলে এপিসোডটা আজকে শেষ। অ্যান্ড আপু, ভেরি মাচ থ্যাংক ইউ, উই আর ভেরি হ্যাপি যে আপনি শীতে এসছেন, উই আর সো প্রাউড অফ ইউ অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর অল ইউর ফিউচার এন্ডেভার্স। আই এম ভেরি শিওর যে আমাদের অডিয়েন্সরা আপনার কাছ থেকে এই যে নিজেকে মোটিভেট করার কথা বলি, পজিটিভিটির কথা বলি, ইনফরমেশনগুলো জেনে তারাও অনেক বেশি আসলে উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স এবং খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং অনেক কিছু বলা, এবং কিছু মানুষের কাছে আমি বললাম তো যদি একটা থেকে দুটো মানুষও যদি এখান থেকে কোনো কিছু নিতে পারে তো আমি অনেক বেশি বলবো, অনেক বেশি খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের অডিয়েন্সকে আমি বলবো যে দুটো জিনিস, অলওয়েজ রিমেম্বার দ্যাট উই উইমেন উই আর নট অ্যালোন, অ্যান্ড আমরা ততটাই স্ট্রং যতক্ষণ পর্যন্ত আমরা আসলে একসাথে দাঁড়াই। সো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। আনটিল নেক্সট টাইম, just subscribe to Kahini's YouTube page, Instagram and TikTok for all the updates on She Podcast. Thank you so much. মেয়েদের এজটা আমার কাছে মনে হয় মেনশন না করাই বেটার, সো দ্যাট সবাই গুগল করবে, ও আচ্ছা শি ওয়াজ দ্যাট টাইম, এখন এরকম। আমার দ্যাট কাইন্ড অফ গার্ল হু লাভ টু সি এভরিথিং, হু লাভ টু এক্সপ্লোর। তুমি সবকিছু দেখো, সবকিছু করার চেষ্টা করো, ইউ নেভার নো তোমার কোনটা ভালো লাগবে। তুমি কিছু পারো না, দ্যাটস নট আ প্রবলেম, ইটস ওকে। আমরা উই আর হিউম্যান বিইংস, আমরা অনেক কিছুই আসলে জীবনে পারি না, কিন্তু তুমি করতে চাও না, দ্যাট ইজ আ প্রবলেম। আমার নিজের উপর এত রাগ লাগে, মনে হয় যে এই টাইমটাতে এটা বেটার করতে পারতাম, ওটা আরো এরকম হতে পারতো, কেন আমি করলাম না। আমি নিজেকে অনেক বকি,